দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে আজকের এই যৌক্তিক দাবির পক্ষে আমরা সমর্থন জানাচ্ছি নীলফামারী শিক্ষার্থীদের পক্ষ থেকে। শিক্ষা ব্যবস্থার বেসিক কনসেপ্ট ক্লিয়ার না করে শিক্ষার্থীদের কাছে হাই লেভেলের রেজাল্ট আশা করা কতটুকু যৌক্তিক আমি জানতে চাই। মাননীয় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন স্যারের কয়েকটি বক্তব্য বিশ্লেষণ করে আমি পেয়েছি যে প্রথমত তিনি বললেন বাংলাদেশের সকল কোচিং সেন্টার বন্ধ করবেন, সেটার পক্ষে আমিও আছি, কিন্তু আগে শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ক্লাস নিশ্চিত করতে হবে। যদি বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ক্লাস নিশ্চিত করতে পারেন তাহলে আপনিও নেপালের মতন শুধু প্রাইভেট কোচিং না, প্রাইভেট স্কুলগুলো বাতিল করলো আমার কোনো আপত্তি নেই। কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একটি স্ট্রং পর্যায়ে নিয়ে যেতে হবে। তারপর তিনি বললেন যে যদি এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে যদি অনিয়ম করা হয় তাহলে তিনি শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু আমার কথা হচ্ছে যে বাংলাদেশ এমন একটি কান্ট্রি যেখানে শিক্ষকদের ন্যায্য মজুরি পাওয়ার জন্য আন্দোলন করা লাগে, আবার সেখানে আন্দোলনরত শিক্ষকদের উপর লাঠিচার্জ করা হয়। তাহলে আপনি এই শিক্ষকের কাছ থেকে কিভাবে সঠিক শিক্ষা আমরা গ্রহণ করব, যেখানে আমাদের শিক্ষকদেরকে লাঠিচার্জ করা হয় এবং আমাদের শিক্ষকরা ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করে। তারপর হচ্ছে যে জুলাই আন্দোলন অর্থাৎ জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা কিন্তু আমাদের এই শিক্ষার্থী ভাই ও বোনেরা। কিন্তু শিক্ষা ব্যবস্থায় যখন আপনারা বাজেট প্রণয়ন করলেন তখন 1.6 কাছে গিয়েই আপনারা কেন আটকে গেলেন? এবং যখন আমরা যৌক্তিক দাবিগুলো তুলে ধরতেছি তখন কেন আমাদেরকে মব বলা হলো? একটি গণতান্ত্রিক দেশে একজন নাগরিকের রাজনৈতিক অধিকার হচ্ছে সরকারের গঠনমূলক সমালোচনা করা। আমাদের যে আন্দোলনের যৌক্তিকতা আছে তা তো আমরা ইতিমধ্যে দেখিয়েছি, তাহলে আমাদেরকে কেন মব বলা হবে? তাহলে কি আপনারা গণতান্ত্রিক দেশ মানেন না নাকি? যদি আমাদেরকে মব বলা হয় তাহলে তো এটা গণতান্ত্রিক দেশ না। তাহলে কি গণতান্ত্রিক দেশে সরকারের গঠনমূলক সমালোচনা করা একজন নাগরিকের রাজনৈতিক অধিকার?